ওকে, আমরা শুরু করি তাহলে। রিফরমেশন নিয়ে এর আগেও একদিন আমি আলোচনা করেছি। সো আজকে আরও ক্লিয়ার করি, সব কিছুই একবারে ডিটেইল আলোচনা করা হবে আজকে। তোমরা এটা গল্পের মতো করে একটু মনে রাখার চেষ্টা করো। প্রথমে 88 নাম্বার পেজে যে শর্ট নোট আছে 2 নম্বরে, সেখান থেকে আমি আলোচনা করছি। দেখো, বলা হচ্ছে যে রিফরমেশন যে মুভমেন্টটা, রিফরমেশন শব্দটা দিয়েই তো তোমাদেরকে অনেকটা মানে বোঝা হয়ে যাবে যে একটা ওল্ড কোনো একটা ফরমেশন ছিল, সেটাকে ভেঙে চুরে রিফর্ম করা হয়েছে, পুনরায় কোনো একটা জিনিসকে আবার তৈরি করা হয়েছে বা সংগঠিত করা হয়েছে। সো এই রিফরমেশন মুভমেন্টটা শুরু হয়েছিল এবং শেষ হয়ে গিয়েছিল রেনেসান্স যে যুগ বা পিরিয়ডটা, সেটা ঠিক আগেই। এবং এটা শুরু হয়েছিল হেনরি 8 সময়, যে কিনা কুইন এলিজাবেথের বাবা, এবং তৎকালীন সময়ে ছিল ইংল্যান্ডের কিং। ইনফ্যাক্ট এন্টায়ার পিরিয়ড মানে ওই সময়টাতে এই এই ইংল্যান্ডে একটা রিলিজিয়াস মুভমেন্ট চলছিল, এবং এইটা মানে ধর্মীয় এবং পলিটিক্যাল লাইফে ইংলিশদের একটা ব্যাপক পরিবর্তন এনেছিল। এরপরে ন্যাশনাল যে ফোকাস ছিল সেটা হচ্ছে ওয়াজ অন দ্য লিবারেশন অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড ফ্রম দ্য অথরিটি অফ দ্য রোমান চার্চ। এবং এখানে আরেকটা ন্যাশনাল ফোকাস ছিল, সেটা হচ্ছে যে রোমান যে চার্চ রয়েছে সেই চার্চ থেকে ইংল্যান্ডের চার্চকে অবশ্যই স্বাধীন করতে হবে, এটাকে আলাদা করতে হবে বা পৃথক করতে হবে। এটা ছিল ন্যাশনাল যে ইন্টারেস্ট রিফরমেশনকে কেন্দ্র করে, সেটা। লিবারেশন মুভমেন্ট এটাকেই মূলত এই রিফরমেশন মুভমেন্ট নামে অবহিত করা হয়। অর্থাৎ এই যে রোমান চার্চ থেকে বের হয়ে এসে ইংল্যান্ডে আলাদা চার্চ তৈরি করা হবে, এই যে রোমান চার্চের আওতাধীন থেকে বের হয়ে স্বাধীন হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিফরমেশন। মানে তারা নতুন করে রিফর্ম করছে আরো একটা চার্চকে। এটার আরেকটা নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট রেভলিউশন, যেটা আমরা প্রোটেস্ট্যান্টিজম বলে থাকি, সেটাই হচ্ছে এইটা। এটা এস্টাবলিশড করেছিল রিফরমেশন চার্চ, বা যেটাকে বলতে পারি প্রোটেস্ট্যান্ট চার্চ, এবং কমপ্লিট করেছিল এই রোমান চার্চ থেকে, এটাকে আলাদা করেছিল এক কথায়। রোমান চার্চ থেকে পুরোপুরি লিবারেটেড হয়েছিল এই ইংল্যান্ডের চার্চ, যেটাকে একই সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ বলা হয়, রিফরমেশন চার্চ বলা হয়, বা ইংলিশ চার্চ বা চার্চ অফ ইংল্যান্ড বলা হয়ে থাকে। প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই লুথার ইন জার্মানি। এই যে প্রোটেস্ট্যান্ট মুভমেন্টটা বা যে রিফরমেশন মুভমেন্ট, সেটা জার্মানিতে ইনফ্লুয়েন্সড হয়েছিল একজনের দ্বারা, সেটা হচ্ছে লুথার নাম ছিল তার। ক্যালভিন নামে আরেকজন, যে কিনা সুইজারল্যান্ডে এটাকে অনেক করিয়েছিল বা এটাকে জাগিয়ে তুলেছিল, এবং নক্স নামে আরেকজন, যে কিনা ইংল্যান্ডে এটা করেছিল। তাহলে আমরা কি 3টা লিডার পাই হচ্ছে রিফরমেশনের বা প্রোটেস্ট্যান্ট যেটা মুভমেন্ট, সেটার 3টা লিডার। একটা হচ্ছে জার্মানিতে লুথার, ক্যালভিন সুইজারল্যান্ডে, এবং নক্স হচ্ছে স্কটল্যান্ডে। এরপরে বলা হচ্ছে আর্লি ইন দ্য নেক্সট সেঞ্চুরি স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়া টার্নড ইন ফেভার অফ প্রোটেস্ট্যান্টিজম। বলা হচ্ছে পরবর্তী সেঞ্চুরিতে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ার যে রাষ্ট্রগুলো, যেমন ডেনমার্ক, তারপর নরওয়ে, এই জাতীয় যে ফিনল্যান্ড, এই জাতীয় যে রাষ্ট্রগুলো, এরা কি করেছিল, প্রোটেস্ট্যান্টিজমের ফেভারে কাজ করেছিল। In England, Protestantism was recognized as the state of religion in the 16th century when Henry 8 broke away from Church of Rome. বলা হচ্ছে এই প্রোটেস্ট্যান্টিজম, এই মুভমেন্টটাই পরবর্তীতে রিলিজিয়াস মুভমেন্ট হয়েছিল। এই যখন হেনরি 8 সে কি করলো, চার্চের থেকে, রোমের চার্চের থেকে বের হয়ে আসলো 16 শতকের দিকে। ইন ইংল্যান্ড দ্য রিফরমেশন অ্যান্ড দ্য রেনেসান্স কাম টুগেদার। বলা হচ্ছে ইংল্যান্ডে রেনেসান্স এবং রিফরমেশন একসঙ্গে এসেছিল। রিফরমেশনের একটা হিউজ ইম্প্যাক্ট ছিল রেনেসান্স লিটারেচারের উপরে। ইনফ্যাক্ট এই লিটারেসি এবং কালচারাল হিস্ট্রি অফ রেনেসান্স সেটা বোঝা যাবে না যদি আমরা রিফরমেশনের রেফারেন্স না দিই, এবং যদি এর ইনফ্লুয়েন্সটা আমরা ব্যাখ্যা না করি বা না বোঝার চেষ্টা করি। তো এইটুকু হচ্ছে আমাদের এই রেনেসান্স রিফরমেশনটা কি।
সেটা বোঝার জন্য। তাহলে আমরা আরেকটু যদি গল্পের মতো করে বোঝার চেষ্টা করি, তাহলে রিফরমেশন বা রিফরমেশন বা প্রোটেস্ট্যান্টিজম দুটো মূলত একই জিনিস। প্রোটেস্ট্যান্টরা রিফর্ম করেছিল। কি রিফর্ম করেছিল? ইংল্যান্ডে একটা চার্চ প্রতিষ্ঠা করেছিল বা ফর্ম করেছিল। সেই চার্চকে বলা হচ্ছে একই সঙ্গে রিফরমেশন চার্চ বা প্রোটেস্ট্যান্ট চার্চ বা চার্চ অফ ইংল্যান্ড। এবং এটা করেছিল কি, এই ইটালির যে চার্চ আছে, রোমান যে চার্চ আছে, সেখান থেকে তারা স্বাধীন হয়ে ইংল্যান্ডে নতুন আরেকটা চার্চ করেছিল। এই যে নতুন আরেকটা রিফর্ম করলো, নতুন একটা চার্চ ফর্ম করলো, এটাকে বলা হচ্ছে রিফরমেশন। এবং এর একটা হিউজ ইম্প্যাক্ট ছিল পরবর্তীতে, এবং যেটা রেনেসান্স যুগের উপরে এই ইম্প্যাক্টটা ছিল। এবং আমরা যদি রেনেসান্সটাকে বুঝতে চাই বা তাহলে আমাদেরকে অবশ্যই রিফরমেশনটা বুঝতে হবে। আচ্ছা, আমরা এবার রিফরমেশনের যে লিটারেচারের উপরে যে ইম্প্যাক্ট, সেটা এবার আমরা আলোচনা করব। এটার জন্য তোমরা চলে যাও হচ্ছে 93 নম্বর পৃষ্ঠায়। তোমাদের এই বইয়ের ফ্রেন্ডস প্রকাশনীর যে গাইড রয়েছে সেটা 93 পৃষ্ঠায় চলে আসো। এখান থেকে আমরা আলোচনা করি। এখানে বেশ ভালোই দেওয়া আছে। আচ্ছা, ওকে, দেখো যে দ্য রিফরমেশন ওয়াজ এসেনশিয়ালি এ রিলিজিয়াস মুভমেন্ট। এটা মূলত একটা রিলিজিয়াস মুভমেন্ট ছিল, এবং এইটা ইট মেড ইটস ইমার্জেন্স ইন ওয়েস্টার্ন ইউরোপ ইন দ্য 16th সেঞ্চুরি। 16th সেঞ্চুরিতে এইটা ওয়েস্টার্ন ইউরোপে হয়েছিল, সংগঠিত হয়েছিল। দ্য রিফরমেশন ওয়াজ বেসড অন দ্য অপোজিশন অফ পিপল টু ক্লেম অফ পেপাল অথরিটি অ্যান্ড দ্য চার্চ অফ রোম। আচ্ছা, এই রিফরমেশনটা শুরু হয়েছিল মূলত যখন জনগণ বা মানুষ অপোজ করেছিল, বিরুদ্ধাচরণ করেছিল এই পোপের যে অথরিটি, পেপাল অথরিটি বলতে পোপের যে অথরিটি, পোপের যে কর্তৃত্ববাদ, সেটার এগেনিস্টে যখন তারা জেগে উঠেছিল, এবং এই রোমের যে চার্চ রয়েছে সেইটার এগেনিস্টে যখন তারা জেগে উঠেছিল, তখনই মূলত এই রিফরমেশনটা শুরু হয়েছিল। ইট হ্যাড দ্য অ্যাভোড aim to reform and renew the church but proved to be finally a great force against it. আচ্ছা, এইটা মূলত চার্চের, অর্থাৎ এই রোমের যে চার্চ আছে সেই চার্চের যে রীতিনীতি বা চার্চের যে নিয়ম কানুন, সেগুলোকে একটা রিফর্ম করতে চেয়েছিল। পরবর্তীতে যেটা হয়েছিল, এটা রিফর্ম তো দূরে থাক, এর এগেনস্টে চলে গিয়েছিল। অর্থাৎ শুরুতে তারা চেয়েছিল যে আচ্ছা ঠিক আছে, রোমের যে চার্চ সে চার্চই থাকবে, এখানে কিছু রীতিনীতির এগুলো আমরা নতুন করে আবার ঢেলে সাজাবো। বাট পরবর্তীতে যেটা হলো যে না, আমরা রোমের থেকে আলাদাই হয়ে যাব। বাট দ্য মুভমেন্ট, দ্য রিফরমেশন, as the name indicates, was the reformed movement of the church, lost in corrupt practices and diverse vices. এবার বলছে যে কিন্তু এই যে মুভমেন্ট, যেটা নাম হচ্ছে রিফরমেশন, এটা এর নামটাই হচ্ছে ইন্ডিকেট করে যে এটা একটা রিফর্মড মুভমেন্ট, অর্থাৎ কোনো একটা জিনিসকে রিফর্ম করতে চায় তারা। এবং এই রিফর্মটা হয়েছিল চার্চের রিফর্ম, এবং এই রিফরমেশনের মাধ্যমে তারা চার্চের যে করাপশন যে প্র্যাকটিস তারা করতো, সেটাকে মুক্ত করেছিল বা সেটাকে দূর করতে চেয়েছিল। এবং যে সমস্ত বিভিন্ন রকমের যে পাপাচার বা পাপের কাজগুলো হতো, সেগুলো থেকে মুক্ত হতে চেয়েছিল। It had its success with Lutheranism and the abandonment of the Catholic Church in many European countries, particularly in England. এটা এর সাকসেস পেয়েছিল যখন উইথ লুথারিজম বলতে ওই যে ইংল্যান্ডের জার্মানির যে লুথার, যিনি আন্দোলন শুরু করেছিলেন, বলছে তার দ্বারা, এমনকি তারা যখন ক্যাথলিক চার্চকে অ্যাবান্ডন করলো, যারা বর্জন করলো, এর মাধ্যমে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই রিফরমেশনটা একটা সাকসেস পেয়েছিল, বিশেষ করে ইংল্যান্ড। ওকে, এরপরে স্টেঞ্জাতে বলছে দ্য রিফরমেশন অফ ইংল্যান্ড ওয়াজ অ্যাট ওয়ান্স এ রিলিজিয়াস, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিভলিউশন। যে রিফরমেশনটা ইংল্যান্ডে ছিল একই সঙ্গে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক একটা আন্দোলন। It had an intimate involvement in the cultural and literary aspects of England. এটার একটা ইন্টিমেট কানেকশন ছিল সংস্কৃতি এবং ইংল্যান্ডের যে লিটারেরি অ্যাসপেক্ট, সাহিত্যের যে দিকগুলো, সেই দিক দিয়েও। আন্ডার ইটস ইম্প্যাক্ট কেম
the translation of the Bible, the Book of Common Prayers, and a number of religious tracts, treatises, sermons, and devotional books. বলছে যে এই যে রিফরমেশনটা, এই রিফরমেশনের একটা সবচেয়ে বড় যে দিকটা সেটা হলো রিফরমেশনের কারণে তৎকালীন যে বাইবেল ছিল সেই বাইবেলটা ট্রান্সলেট হয়েছিল ইংলিশে। এরপর আরও যে কমন যে ধর্মীয় যে বইগুলি সেগুলো সবই এগুলো ইটালিয়ান যে ল্যাঙ্গুয়েজ তোমার সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছিল। The translation of the Bible was made by two devout reformers, Miles Coverdale and William Tyndale. বলছে যে এই যে ট্রান্সলেশন অফ বাইবেল এটা হয়েছিল দুইজন রিফর্মার, খুবই ডিভোটেড তারা ছিল, এবং তাদের দুইজন নাম হচ্ছে, একটা নাম হচ্ছে মাইল কভারডেল আর একটা হচ্ছে উইলিয়াম টিন্ডেল, এই দুইজনের মাধ্যমে। টিন্ডেলস ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট ওয়াজ পাবলিশড ইন 1525, followed by Coverdale's translation of the Old Testament in 1535. এবার বলছে যে টিনডেলের যে ট্রান্সলেশন সেটার নাম ছিল নিউ টেস্টামেন্ট, মানে সেই ট্রান্সলেশনটা হয়েছিল নিউ টেস্টামেন্ট থেকে, এবং সেটা পাবলিশ করেছিল 1525 সালে। এবং এটাকে ফলো করে কভারডেল সে আবার ট্রান্সলেশন পাবলিশ করেছিল সেটা ওল্ড টেস্টামেন্ট থেকে, এটা 1535 সালে, 10 বছর পরে। তাহলে এই স্ট্যান্ডাতে আমরা যেটা দেখতে পেলাম যে সামাজিক, পলিটিক্যাল এবং মানে এক কথা আর্থসামাজিক সংস্কৃতির দিক থেকে হিউজ একটা প্রভাব পড়েছিল এই রিফরমেশনের ফলে। এবং এখানকার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা যেটা হয়েছিল যে বাইবেল ট্রান্সলেশন হয়েছিল এবং অন্যান্য ধর্মীয় যে বুকগুলো সেগুলো ট্রান্সলেশন হয়েছিল। This translation of the Bible are found to have made remarkable contribution to the development of the English language, particularly of English prose. বলছে এই যে বাইবেলের ট্রান্সলেশন হলো এটা একটা বড় রকমের কন্ট্রিবিউশন রেখেছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ইংরেজির প্রোজ যেটা রয়েছে, গদ্যের যে সাহিত্য সেইটার ক্ষেত্রে। The introduction of the biblical dialects with force and ease has tinged much English literature and given it a richness of style. বলছে এই যে বাইবেলের যে বিভিন্ন উপভাষাগুলি রয়েছে বা উপল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে, এইগুলো কি করেছিল যে ইংলিশ লিটারেচারকে এবং ইংলিশ লিটারেচারের যে ভাষা এই বা ভাষাগত স্টাইল এগুলোকে অন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছিল। Such translation made will be taken as the appropriate preparation for the momentous authorized translation of 1611, a grand achievement of Elizabethan literature. বলা হচ্ছে যে এই যে ট্রান্সলেশন যেগুলো ঘটছিল এগুলো মূলত একটা প্রিপারেশন হিসেবে কাজ করেছিল, এবং সেটা পরবর্তীতে যে অথরাইজড ট্রান্সলেশনটা হয়েছিল 1611 সালের দিকে এই বাইবেলের, বলছে এইটা ছিল একটা গ্র্যান্ড অ্যাচিভমেন্ট বিশেষ করে এলিজাবেথান লিটারেচারের ক্ষেত্রে। The effect of Reformation is perceived in the compilation of a prayer book from Latin under the title The Book of Common Prayers in 1949. আচ্ছা, এখানে কি এই যে টাইমটা এটা কি ভুল দেওয়া আছে নাকি? 1949 সাল দিচ্ছে। বলছে যে রিফরমেশনের যে প্রভাব এইটা মূলত বোঝা গিয়েছিল যখন ল্যাটিন থেকে একটা বই কম্পাইল করা হলো এবং সেটা টাইটেল দেওয়া হলো দ্য বুক অফ কমন প্রেয়ার্স ইন 1949। আচ্ছা, এই ডেটটাকে আমাদেরকে চেক করতে হবে যে ডেটটা কি আসলেই এটা কি না। এটা তো অবশ্যই না। ইট ইজ ফাউন্ড টু হ্যাভ এ স্যার, এটা স্পন্সরিং। তো ওভার হয়ে যাচ্ছে। বুঝলাম না। মানে এটা তো মানে আমাদের যে সালগুলো দেওয়া আছে ওটা থেকে তো অধিক ওভার হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ওটাই বলছি যে এই সালটা আমাদেরকে চেক করতে হবে, আমরা চেক করবো অবশ্যই, এবং এটা আমি নেটে চেক করে আমি তোমাদেরকে জানাবো।
is found to have a sponsoring বিষয়। effect on the growth of English language by means of the appropriate cultivation of the classical language. বলছে এইটা মূলত একটা স্পন্সরিং ইফেক্ট পড়েছিল এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রোথের ক্ষেত্রে, বিশেষ করে এখানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে কাল্টিভেশনটা হয়েছিল বা যে চর্চাটা হয়েছিল সেটার ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরেকটা নতুন হাইটে, নতুন একটা স্কেলে চলে গিয়েছিল, নতুন একটা লেভেলে চলে গিয়েছিল। The revival of learning, intimately related to the Reformation, had its firm step on the English soil with John Colet, a theologian who had studied in Paris and Italy. বলছে এই যে রিভাইভাল অফ লার্নিং, এটা এই সময়টাতে এই রিফরমেশনের সাথে ইন্টিমেটলি রিলেটেড ছিল, এবং এইটা ইংলিশে মানে ইংল্যান্ডে, ইংলিশ সয়েল বলতে ইংল্যান্ডে একটা ভালো মানে স্টার্ট পেয়েছিল, বিশেষ করে জন কোলেট, একজন থিওলজিয়ান, তার মাধ্যমে, যে কিনা পড়েছিলেন প্যারিস এবং ইটালিতে, ইটালি এবং প্যারিসে তিনি পড়াশোনা করেছিলেন। হি ওয়াজ এ পার্সোনাল ফ্রেন্ড অফ ইরাসমাস, ইরাসমাসের একটা ক্লোজ ফ্রেন্ড ছিলেন। এ গ্রেট নেম ইন দ্য স্প্রেড অফ ক্লাসিক্যাল নলেজ ইন দ্য ইউরোপিয়ান কন্টিনেন্ট, এবং এই ইরাসমাস ছিল খুব বড় মানে বিখ্যাত এই ক্লাসিক্যাল নলেজ ইউরোপিয়ান কন্টিনেন্টে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। Colet was vastly learned scholar of classical language, and as a dean of St. Paul introduced the new learning in the secondary education of the title of the Citadel at the Cathedral School of St. Paul. আচ্ছা, এই যে কোলেন, এটা আচ্ছা এটার নামটা কি ভুলে গেলাম, কোলেট, কোলেট সে খুবই বড় ধরনের একটা স্কলার ছিল, বিশেষ করে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এবং অ্যাজ দ্য ডিন অফ সেন্ট পলসের ডিন হিসাবে সে ইন্ট্রোডিউস করেছিল নিউ এই যে লার্নিং বা নতুন যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে যে লার্নিংগুলো আসতেছে সেগুলোকে ইন্ট্রোডিউস করেছিল তার যে সেকেন্ডারি এডুকেশন অফ দ্য ক্যাথেড্রাল স্কুল অফ সেন্ট পল, অর্থাৎ এই জায়গাটাতে। এরপরে আসলে হচ্ছে জন ফিশার, বিশপ অফ রোচেস্টার, হ্যাড এ রোল ইন দ্য রিভাইভাল অফ লার্নিং ইন ইংল্যান্ড। জন ফিশার, যে কিনা হচ্ছে রোচেস্টারের বিশপ, তারও একটা রোল ছিল হচ্ছে রিভাইভাল অফ লার্নিং এর ক্ষেত্রে। হি ওয়াজ দ্য অথর অফ এ নাম্বার অফ ল্যাটিন ওয়ার্কস, সে অনেক ল্যাটিন কাজের হচ্ছে অথর ছিল, মানে ল্যাটিন যে লিটারেচার বা যেগুলো হচ্ছে ট্রান্সলেট করেছিল সেগুলোর অথর ছিল। এরপরে আছে রিচার্ড ক্রক, এ গ্রিক স্কলার। আছে এগুলো আমি এগুলো না বলি, এগুলো ছেড়ে দিয়ে যাই, কারণ এগুলো তোমরা ইয়ে করে পড়তে পারবা। ফাইনালি যেটা আসলে এই যে এটা পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে ফাইনালি দেয়ার ওয়াজ স্যার থমাস মোর। এরপরে এখানে যে ছিল সেটা হচ্ছে যে থমাস মোর, এ গ্রেট স্কলার অ্যান্ড হিউম্যানিস্ট হু হ্যাড ইমেন্স নলেজ ইন গ্রিক অ্যান্ড ল্যাটিন। থমাস মোর ছিলেন যার খুব ভালো রকমের নলেজ ছিল বিশেষ করে গ্রিক এবং ল্যাটিনে। হি ওয়াজ এ ফ্রেন্ড অফ কোলেট, লিলি অ্যান্ড ইরাসমাস, সে ছিল কোলেট, লিলি এবং ইরাসমাসের ফ্রেন্ড। হি ওয়াজ দ্য অথর অফ এ নাম্বার অফ ল্যাটিন ওয়ার্ক, সে অনেক ল্যাটিন বইয়ের অথর ছিলেন। হি ফিনিশড হিজ ফেমাস বুক দ্য ইউটোপিয়া ইন 1516, তিনি তার যে বিখ্যাত বই দ্য ইউটোপিয়া এটা 1516 সালে শেষ করেছিলেন। দিস সিঙ্গেল ওয়ার্ক, দো রিটেন ইন ল্যাটিন, ওয়াজ এ মেমোরেবল ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই ইউটোপিয়া যে রাইটিংটা, এটা যদিও ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল, কিন্তু তারপরেও এটা ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে একটা মেমোরেবল ইভেন্ট বা খুব ভালো একটা লেখা বা ভালো একটা রাইটিং। More's Utopia is deemed, of course, quite rightly, as the true prologue to the Renaissance. এই যে ইউটোপিয়াটা, থমাস মোরের যে ইউটোপিয়া, এটা মূলত এই রেনেসান্সের একটা প্রোলগ হিসেবে কাজ করেছিল। আচ্ছা, ওকে, এবার দেখো যে ইউটোপিয়ার কথা বলছে যে ইউটোপিয়া এটা ছিল হচ্ছে রেনেসান্সের মূলত একটা প্রোলগ। It remains a memorable literary venture in the making of a new and modern literature in England. বলছে এই ইউটোপিয়াটা ছিল
একটা নতুন ধরনের রাইটিং, লিটারেরি রাইটিং বা ভেঞ্চার, যেটা মেকিং অফ এ নিউ অ্যান্ড মডার্ন লিটারেচার ইন ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডের নতুন এবং মডার্ন লিটারেচার তৈরিতে হেল্প করছিল বা একটা ইন্ট্রোডিউসার আর কি ছিল। ইটস ইম্প্যাক্ট অন দ্য মেকিং অফ ইংলিশ রেনেসান্স লিটারেচার ইজ নট অ্যাট অল ইগনোরেবল। এর ইম্প্যাক্টটা অবশ্যই ইগনোর করা যায় না। ইউটোপিয়া ইজ অ্যান ইপোক মেকিং work which has been variously praised as the first monument of modern socialism, the masterpiece of England humanism, and the true prologue of the Renaissance. ইউটোপিয়াকে বলা হয় একটা ইপোক মেকিং ওয়ার্ক, এবং যেটাকে বিভিন্নভাবে উল্লেখ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট মনুমেন্ট অফ মডার্ন সোশ্যালিজম, তারপর মাস্টারপিস অফ ইংলিশ হিউম্যানিজম, এরপর ট্রু প্রোলগ অফ রেনেসান্স। এভাবে ইউটোপিয়াকে অনেকভাবে মানে আখ্যায়িত করা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে টু ইম্পর্টেন্ট নেমস আফটার স্যার থমাস মোর আর থমাস এলিয়ট অ্যান্ড স্যার থমাস উইলসন। স্যার থমাস মোরের পরে আরও দুইটা নাম আসে, সেটা হচ্ছে থমাস এলিয়ট এবং থমাস উইলসন। এলিয়ট ওয়াজ নোন অনলি বাই হিজ ওয়ার্ক দ্য গভর্নর। এরপরে বলা হচ্ছে যে এইটা মূলত লিখেছিলেন, আচ্ছা এবার গভর্নরটা কি ছিল? গভর্নরটা ছিল হচ্ছে এ ট্রেটাইজ অন এডুকেশন রিটেন নাহিদ আপু, আপনি মাইক্রোফোনটা অফ করে রাখেন। রিটেন ফর দোজ হু উড বি কল্ড টু গভর্ন দ্য কান্ট্রি। এটা একটা গ্রন্থ ছিল, এটা একটা বই ছিল, যেটা মূলত তৈরি করা হয়েছিল যারা কান্ট্রিকে গভর্ন করবে, শাসন করবে, তাদের জন্য। হিজ প্রোজ ইজ রেস্ট্রেইনড অ্যান্ড ক্লাসিক্যাল ইন স্পিরিট। তার যে প্রোজটা, অর্থাৎ এই যে গভর্নরের যে রাইটিং, এটা মূলত ক্লাসিক্যাল ছিল এই স্পিরিটের দিক থেকে। এক কথা এটাও তোমার ওই ওল্ড যে লার্নিং বা ক্লাসিক্যাল যে লার্নিং, সেটার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি লিখেছিলেন। এরপরে উইলসন যিনি ছিলেন, তিনিও তার একটা বিখ্যাত বই ছিল দ্য আর্ট অফ রেটোরিক, যেটা মূলত অ্যাডভোকেটস পিউরিটি অ্যান্ড সিম্পলিসিটি অফ ল্যাঙ্গুয়েজ, যেটা সবসময়ের জন্য সাপোর্ট করে থাকে হচ্ছে পিউরিটি এবং সিম্পলিসিটি অফ ল্যাঙ্গুয়েজ। হি ইজ এ পিউরিস্ট হু ইজ এগেনিস্ট দ্য হোলসেল ইম্পোর্টেশন অফ ফরেন ওয়ার্ডস। এবং তিনি ছিলেন একজন পিউরিস্ট, মানে একেবারে শুদ্ধবাদী আর কি। এবং তিনি এই যে বিদেশি ওয়ার্ডগুলিকে যেভাবে ইম্পোর্ট করা হচ্ছিল বা ক্লাসিক্যাল লার্নিং থেকে, ক্লাসিক্যাল যে রাইটিংগুলো সেগুলোতে বিদেশি ওয়ার্ডগুলো ইংলিশে নিয়ে আসা হচ্ছিল, এটার এগেনিস্টে তিনি ছিলেন। অ্যানাদার রিফরমেশনিস্ট ছিল হচ্ছে এবং প্রিচার ছিল, সেটা হচ্ছে হিউজ হাগ ল্যাটিমার এটা আরেকজন ছিলেন। এবং হি সিম্পলিফাইজ অ্যান্ড ক্ল্যারিফাইজ অ্যান্ড রাইট ইন শর্ট। তিনি সিম্পলিফাইজ করেছিলেন, ক্ল্যারিফাই করেছিলেন এবং খুব ছোট ছোট করে লিখতেন, এবং ওয়েল কনস্ট্রাক্টেড ছিল তার সেন্টেন্স। হিজ ফ্রেজেস গ্লো উইথ ইমোশন অ্যান্ড রিলিজিয়াস ফেভার। তার যে রাইটিংগুলো, তার যে ফ্রেজগুলো, সেগুলো তো মূলত ইমোশন এবং রিলিজিয়াস বিষয় থাকতো। His sermons exercised a healthy influence on the development of English prose. এবং তার যে সারমনগুলো ছিল, এগুলোতে তিনি এক্সারসাইজ করতেন, একেবারে খুব ভালো, মানে হেলদি ইনফ্লুয়েন্স ছিল তার, বিশেষ করে ইংলিশ প্রোজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এরপরে আসে হচ্ছে স্যার জন চেক অ্যানাদার গ্রেট রিফরমেশনিস্ট ছিলেন ওই সময়টাতে, এবং তার বইয়ের নাম ছিল হার্ট অফ সেডিশন। এবং এখানে তিনি মূলত দেখিয়েছিলেন কনজারভেটিভ যে অপোজ ছিল টু দ্য ফ্রিকুয়েন্ট রাইজিং এগেইনস্ট দ্য কিং। কিং এর বিরুদ্ধে বেশ কিছু কথাবার্তা ওই সময় হচ্ছিল, ক্লেম ছিল, সেগুলোকে তিনি এই হার্ট অফ সেডিশনের ভেতরে উল্লেখ করেছিলেন। হিজ প্রোজ ইজ ভিগোরাস অ্যান্ড ইলোকুয়েন্ট ইনলেভড এ প্লেসেস বাই টাচেস অফ হিউমার। মানে তার রাইটিংয়ের ভেতরে ভিগোরাস ছিল, তার রাইটিং ইলোকুয়েন্ট ছিল এবং হিউমার ছিল। আচ্ছা, এতক্ষণ আমি যে পড়াটা পড়লাম, এই পড়াটা আমি যদি তোমাদেরকে এক কথায় বুঝিয়ে দিতে যাই, তাহলে এই প্রশ্নটা অনেক ইজি। প্রশ্নটা এইভাবে যে রিফরমেশনটা কি, এবং রিফরমেশনের সাথে প্রোটেস্ট্যান্ট প্রথম পয়েন্ট হবে যেটা,
সেটা হচ্ছে হোয়াট ইজ রিফরমেশন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন রিফরমেশন, তারপরে প্রোটেস্ট্যান্টিজম এবং রেনেসাঁ, এই তিনটার ভেতরে তোমরা যখন কোশ্চেন লিখবা শুরুতে দিবা হচ্ছে আহ, এই হোয়াট ইজ রিফরমেশন, 2 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন রিফরমেশন অ্যান্ড প্রোটেস্ট্যান্টিজম, আরেকটা অ্যাড করতে পারো সেটা হচ্ছে রেনেসাঁ। এরপরে 3 নাম্বারে যেটা হলো ইম্প্যাক্ট, এরপরে আমরা ইম্প্যাক্ট আলোচনা করতে থাকবো। ইম্প্যাক্টের প্রথম যে পয়েন্টটা সেটাই হবে হচ্ছে, দেখো, রিভাইভাল অফ লার্নিং, তোমরা এইটার নিচ দিয়ে দাগ দিতে পারো, অর্থাৎ 93 পেজের সবার শেষের স্ট্যান্জার প্রথম যে ফ্রেজটা সেটাতে তোমরা দাগ দিয়ে দিতে পারো যে রিভাইভাল অফ লার্নিং এটার মাধ্যমে হয়েছিল। আচ্ছা, এটার আগে আরেকটা আছে, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন অফ বাইবেল। প্রথম যেই কাজটা হয়েছিল লিটারেচারের উপর ইফেক্ট পড়েছিল সেটা হচ্ছে ট্রান্সলেশন অফ বাইবেল হয়েছিল। 2 নাম্বারে হচ্ছে এই রিভাইভাল অফ লার্নিং হয়েছিল। 3 নাম্বারে এসে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে আরো যে এই রিভাইভাল অফ লার্নিং এর সাথে যারা যারা যুক্ত ছিল তাদের নামগুলো উল্লেখ করতে হবে, বিশেষ করে এই যে রিচার্ড ক্রোক, তারপরে জন ফিশার, এদের নাম। তাহলে আমরা কি জানলাম যে শুরুতে আমরা ট্রান্সলেশন অফ বাইবেলটা দিব, এরপর রিভাইভাল অফ লার্নিং দিব, দ্বিতীয় পয়েন্ট রিভাইভাল অফ লার্নিং এর সাথে যারা যারা যুক্ত ছিল তাদের নাম টাম দিলাম। 4 নাম্বারে এসে আমরা ইউটোপিয়া সম্পর্কে লিখব, থমাস মোরের যে ইউটোপিয়া এটা সম্পর্কে লিখব। 5 নাম্বারে এসে আমরা লিখব হচ্ছে দ্য গভর্নর সম্পর্কে, গভর্নর যে বইটা আছে এবং এই বই কে লিখেছেন, কিভাবে লিখেছেন, এটা আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব দ্য আর্ট অফ রেটোরিক, এটা সম্পর্কে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে হার্ট অফ সেডিশন সম্পর্কে। অর্থাৎ এই যে আমরা, যেহেতু এটা আমরা বলছি যে রিফরমেশনের ইফেক্টটা ছিল হচ্ছে লিটারেচারের উপরে পড়েছিল, সো লিটারেচারের ক্ষেত্রে কোন কোন রাইটিংগুলো এই সময়টাতে লেখা হয়েছিল, কে লিখেছিলেন, তো সেই রাইটিংয়ের সাবজেক্টটা কি, এবং এইটাতে মানে প্রোজ রাইটিং না পোয়েট্রি, এইগুলো আমাদেরকে জাস্ট উল্লেখ করতে হবে। তাহলেই রিফরমেশনের ইম্প্যাক্ট হচ্ছে লিটারেচারের উপরে কি হয়েছিল সেটা বোঝা যাবে। তাহলে আমরা আবার বলি, সেটা হচ্ছে এই শুরুতেই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটা দেব যে হোয়াট ইজ রিফরমেশন, এরপরে আমরা দেব হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আচ্ছা অ্যামাং রিফরমেশন, প্রোটেস্ট্যান্টিজম অ্যান্ড রেনেসান্স, এটা দিব, এবং এদের মধ্যে রিলেশনটা কি, কো রিলেশনটা কি সেটা দিব। এরপরে আমরা দেব হচ্ছে এই লিটারেচারের উপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলেছিল সেটার 1 নম্বরে যায় দেব হচ্ছে ট্রান্সলেশন অফ বাইবেলটা হয়েছে, এরপর রিভাইভাল অফ লার্নিং হয়েছে, এটা একটা পয়েন্ট, ট্রান্সলেশন অফ বাইবেল একটা পয়েন্ট, রিভাইভাল অফ লার্নিং এটার একটা পয়েন্ট, তারপরে ইউটোপিয়া একটা পয়েন্ট, এরপরে দ্য গভর্নর একটা পয়েন্ট, আর্ট অফ রেটোরিক একটা পয়েন্ট, এরপরে আছে হচ্ছে হার্ট অফ সেডিশন, এইটা আর একটা পয়েন্ট। সো এইভাবে আমরা প্রত্যেকটা বই এখানে উল্লেখ করে করে আলোচনা করবো। এর ভেতরে যেমন আরও বেশ কয়েকটা আছে যেগুলো বইয়ের নাম উল্লেখ করা নেই, যেমন ল্যাটিমারের যে রাইটিং সেটার নাম এখানে উল্লেখ নেই, কিন্তু এটা আমরা ওই পয়েন্ট করব জাস্ট মনে রাখার জন্য, এবং ওই পয়েন্টের আন্ডারে এভাবে আমরা লিখে যাব, তাহলে আমাদের এই কোশ্চেনটা লেখা হয়ে যাবে এবং 25 মিনিটে আমরা বেশ ভালো লিখতে পারবো। এটা তো অনেক বড় আছে, 2 পাতা, মানে এটা তোমার যে 7-8 পাতা হয়ে যাবে, তো এত বড় তো আর লেখা যাবে না, যতটুকু লেখা যায় ততটুকুই চেষ্টা করতে হবে। আচ্ছা, সো এখন এর ভেতরে যতটুকু আলোচনা করলাম এর ভেতরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা প্লিজ একটু কোশ্চেন করো। আর যেহেতু বইতেই আছে এখানে কোশ্চেন ওরকম হয়তো বা নেই, তারপরে যদি থেকে থাকে তাহলে একটু বলো।
স্যার এখানে এসটি পাল পাল আর কি, এসটি পাল নামে একজনের নাম আছে, তো সেটাকে এসটি কে আমরা কি বলবো? কত নাম্বার পেজে কোন লাইনে আছে এসটি ফল নাকি? স্যার 34 নাম্বার পেজে প্রথম লাইনে। 34 নাম্বার পেজ বলতে এটা তো স্যার দ্বিতীয় লাইনে। ও সরি সরি স্যার, সেন্ট পল, 94 এখানে এসটি 94। এসটি পল বলতে সেন্ট পল, হ্যাঁ। সেন্টকে বলা হয় এসটি। সেইন্ট, SAINT, সেইন্টকে সংক্ষেপে লেখা হয় এসটি। সেন্ট মার্টিন আছে না, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আছে না, এখানে সেন্ট পল। জি স্যার। আচ্ছা, এরপরে আর কারো কিছু থাকলে বলো। জি স্যার। না স্যার, আমি এসটি মানে আরো দেখেছি তো এখানে। স্যার প্রলোভটা যেন কি, আমি তো ভুলে গেছি। প্রলোগ মানে হচ্ছে, প্রলোগের বাংলা হচ্ছে মুখবন্ধ। মানে একটা বই লেখা হয় তার আগের ইন্ট্রোডাকশন হিসাবে যেটা লেখা হয় সেটাকে বলা হয় মুখবন্ধ। তোমরা অনেক বাংলাতে বইতে দেখেছো না, মুখবন্ধ, প্রারম্ভিকা, তারপরে সূচনা, এভাবে লেখা থাকে, সেইটা। তো এটাকে, জি এই স্যার। জি রিফরমেশনটাকে স্যার, বলা হচ্ছে যে আমি পেয়েছি। জি স্যার। রেনেসার প্রলগ, বা এই যে রাইটিংটাকে বলা হচ্ছে রেনেসার প্রলগ, অর্থাৎ এটার মাধ্যমে রেনেসান্সটা শুরু হয়েছিল। আচ্ছা, এরপরে জি স্যার। কিছু না, করতে হবে আর আরো কিছু। আচ্ছা, তোমাদের গতদিনে একটা নোট জমা পড়েছে, আমি এই নোটটা একটু দেখি, তোমরাও একটু দেখো যে আসলে এটা কোথায় কোনো সমস্যা আছে কিনা, আমরা একটু দেখার চেষ্টা করি। এটা সঞ্জিদা আক্তার দিয়েছো, আর তো কেউই দাওনি, তোমরা, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে কয়জন আছো দিও। আচ্ছা, আমরা এইটাই দেখার চেষ্টা করি, তো এটা দেখতে পাবো কিনা এটাই হচ্ছে সমস্যা। খুবই ছোট ছোট করে লেখা। স্যার আসলে কি একটু অসুস্থ ছিলাম, আমি আজকে থেকে একটু সুস্থ। তুমি যেন কি বলছিলে, কিন্তু তোমার কথা তো শোনা যাচ্ছে না। আচ্ছা, এখানে তুমি যে স্টাইলটা মেনটেন করেছো, কিন্তু অনেক লেখাগুলো অনেক, কি বলে এটাকে, চাপা চাপা হয়ে গেছে। ক্যারিয়ার স্টেজে গিয়ে তুমি সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ লিখেছো, ঠিক আছে। এরপরে ফিচার অফ শেক্সপিয়ারিয়ান ড্রামা, ইউনিভার্সালিটি, ভার্সাটাইল জিনিয়াস, প্যাথোস ইন শেক্সপিয়ার, হিউম্যানিটি, শেক্সপিয়ার ট্রিটমেন্ট অফ লাভ, কন্ট্রিবিউশন। আচ্ছা, এর আগে আরেকটা আছে, শেক্সপিয়ারের আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, যেটা, এটা দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইউনিভার্সালিটি, ভ্যাসাটাইল জিনিয়াস, এরপরেই তুমি আর্ট অফ ক্যারেক্টারাইজেশন দিয়ে দেবা। এরপরে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কি আর্লি কমেডিগুলো দিয়ে তিনি একটা কন্ট্রিবিউশন করেছেন, এখানে তুমি কি লিখেছো এটাই দেখার বিষয়। Shakespeare's contribution to the English drama contains in his career development stages, art of characterization, feature of his drama and their, uh, let's have, acha, the early comedies of Shakespeare were immature plays. In this immature plays, the, এটা কি লিখেছো, the plots, আচ্ছা, plots are less original, যেটা আর কি ওইখানে আছে ওই বইটাতে, ঠিক আছে। দ্য ম্যাচিওর কমেডিজ, আচ্ছা, লেস ম্যাচিওর, তারপরে ম্যাচিওর দিয়েছো, ঠিক আছে। এটা দ্য ইংলিশ হিস্ট্রিজ, হিস্টোরিজ, আচ্ছা, এখানে কি লিখেছো, দিস প্লে শো এ র্যাপিড ম্যাচিউরিং অফ শেক্সপিয়ার্স টেকনিক, হি নাও বিগিনস টু, কি লিখেছো এটা বোঝা যাচ্ছে না, বিজি হিমসেলফ মেবি with developing character
আচ্ছা, the somber place in this group there are all in আচ্ছা all that well আচ্ছা এটা কি মনে হয় উল্টো করে লিখেছো নাকি? all that well that ins well, নাকি আমি উল্টা মানে ভুলে গেছি হয়তো বইটার নাম। হ্যাঁ ঠিকই আছে তোমারটা। মেজার ফর মেজার অ্যান্ড ট্রায়ালাস ক্রাইসাইড, তারপরে দ্য কমেডিস, দ্য গ্রেট ট্র্যাজেডিজ, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার। ওকে, এরপরে কি দিয়েছো? দ্য রেভেন্স, রোমান প্লে, দ্য লস্ট প্লেস। Conclusion. In fact, Shakespeare was a born genius and he is the world's greatest immortal poet and dramatist. In spite of some difficulties, drama reached its climax in the hand of Shakespeare during the আচ্ছা, তো এখানে এই লাস্টে এসে একটু কন্ট্রিবিউশন শব্দটা ইউজ করতে হবে, হ্যাঁ, যে শেক্সপিয়ারের অনেক ভালো একটা কন্ট্রিবিউশন ছিল। সেই সময়টাতে তিনি প্রায় সব ধরনের ড্রামাই লিখেছেন এবং সব ধরনের ড্রামা লিখতে তিনি তার পারদর্শিতা দেখিয়েছেন। ইনফ্যাক্ট, অর্থাৎ এইটুকু লেখার পরে এবার ইনফ্যাক্ট তোমরা এভাবে লিখতে পারো যে এইটার সঙ্গে অ্যাড করতে পারো যে শেক্সপিয়ার হ্যাজ এ ভাস্ট কন্ট্রিবিউশন to the development of English drama. He has written almost all types of um, drama and he has shown his expertise writing from every arena of uh, drama. In fact, Shakespeare was a born genius and he is the world's greatest immortal poet and dramatist. এভাবে তোমরা ইয়ে করতে পারো। তাহলে মোটামুটি এটা এটা যে লিখেছো এটা কিন্তু খারাপ হয়নি, এটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু অনেক বড় হয়েছে। আমি জানি না এত বড় লিখে আসতে পারবে কিনা 25 মিনিট বা 30 মিনিটে। যদি লিখে আসতে পারো তাহলে তো মার্কস ভালোই আসবে, কিন্তু বিশাল বড় হয়ে গেছে। আর একটু ছোট করতে পারলে ভালো হবে, চেষ্টা করবা। আর আরেকটা জিনিস, বড় পড়লে সেখান থেকে সামারি হয়ে যায়, যেমন যখন তুমি পরীক্ষা খাতায় লিখবা এই পয়েন্টটার ভেতরেও দেখবে একটা সামারি হয়ে গেছে, এই পয়েন্টের সামারি হয়ে গেছে। সো এটা অবশ্য সব দিক দিয়েই ভালো, সবসময়ের জন্য একটু বড় কোশ্চেন পড়াটাই বেটার। এতে করে যেটা হয় যে বড়গুলো থেকে ছোট করা যায়, বাট যেটা অলরেডি ছোট সেটা থেকে আর কি ছোট করবা, তখন ওটাকে হুবহু লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা, 5টা পেজ, 6টা পেজ হয়েছে তোমাদেরই। তো এইটা একটু চেষ্টা করবে যাতে করে 25 মিনিট বা 30 মিনিটের মধ্যে লেখা যায়, সেটা চেষ্টা করবে। আচ্ছা, এবার এটা এটা ভালো হয়েছে, তোমরা এইভাবে লিখতে পারো, তোমরা এই নোটটাও ফলো করতে পারো। আচ্ছা, এবার দেখি তোমরা কেউ আছো কিনা। আচ্ছা, 3জন আছো। আচ্ছা, এখন তোমাদের আর কিছু বলার থাকলে বলো, আমি নইলে কেটে দেবো আর কি। আর সামনের দিনে তোমরা এই নোটটা জমা দাও, তোমরা নোটটা পড়ো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সামনের দিনেও করতে পারো এটার বিষয়ে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানেই ক্লাসটা শেষ করলাম, আর নেক্সট ক্লাসে আবার কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।